তাহলে শিক্ষা বন্ধুরা দেখো, আমরা শিক্ষণ নকশা করতে গেলে প্রথম 1-2 স্টেপ আমরা দেখে নিয়েছি। তৃতীয় স্টেপে যাব। তৃতীয় স্টেপে শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা, এই পয়েন্টটি রয়েছে। তাহলে এখানে কি করব, শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা বলতে যেটা বোঝায় যে আমরা যে বিষয়টা উপস্থাপন করতে চলেছি সেখানে শিক্ষার্থীদের আচরণ কেমন হবে। অর্থাৎ আচরণ বলতে শিক্ষণ সামর্থ্য আচরণ করতে হবে আমাকে। কিরকম আচরণ, যে আমি যে বিষয়টা পড়াতে যাচ্ছি সেই বিষয়টা পড়াতে গেলে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের অনুসন্ধিৎসা, কি ধরনের আচরণ ফুটে উঠবে, ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষের মধ্যে কিভাবে তারা রিয়েক্ট করবে, সেই প্রাসঙ্গিক কারণের জন্য শিক্ষক মহাশয় কিছু বিজ্ঞান ভিত্তিক বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন করবেন। দেখো, আমি আমার উপএকক কি নিয়েছিলাম, অধঃক্ষেপণ ও বৃষ্টি। তাহলে আমরা যদি এই প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করতে চাই, শিক্ষার্থীদের আচরণ ফুটিয়ে তোলার জন্য শিক্ষক মহাশয় কি করবেন, কিছু প্রশ্ন করবে। যেমন অধঃক্ষেপণ কাকে বলে, অধঃক্ষেপণ কখন হয়, বৃষ্টিপাতের সঙ্গে অধঃক্ষেপণের সম্পর্ক কি, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো এই স্টেপে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে কোন সময় বৃষ্টিপাত হয় এটা সম্পর্কে আমরা জানতে পারবো, জানার চেষ্টা করব। এই ধরনের কিছু প্রশ্ন আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো এই পাঠে। তাই এই পাঠটার নাম শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। তাহলে পরের স্টেপে আমরা যাব। স্টেপ নাম্বার 4, শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতিকরণ। শিক্ষা সহায়ক উপকরণ বলতে আমরা কি বোঝাই, যে একজন শিক্ষক মহাশয় যখন শ্রেণীকক্ষে কোনো বিষয়কে উপস্থাপিত করতে চায়, তখন যে বিষয়বস্তু উপস্থাপিত করতে চাচ্ছে সেই বিষয়টা শিক্ষার্থীদের কাছে কতটা সহজবোধ্য হবে, কতটা সহজভাবে তাদের কাছে পৌঁছে যাবে, তার জন্য কিছু উপকরণ ব্যবহার করেন। সেই উপকরণকে আমরা শিক্ষা সহায়ক উপকরণ বলতে পারি। যেমন কিরকম, দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি সাধারণ উপকরণ, এক হচ্ছে বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ বলতে কি বোঝায়, সাধারণ উপকরণ বলতে বোঝায় পাঠ্যপুস্তক হতে পারে, যেটা আমরা সবসময় খুব সহজভাবেই পেয়ে থাকি। পাঠ্যপুস্তক, এই যে আমি যে হোয়াইট বোর্ডে আমি তোমাদেরকে বোঝাচ্ছি বিষয়টা, সেটা হোয়াইট বোর্ড। তাহলে এটাও একটা কিন্তু বোর্ড, কিন্তু একটা কিন্তু শিক্ষা সহায়ক উপকরণ, কিন্তু সেটা সাধারণ উপকরণ। তাহলে পাঠ্যপুস্তক, হোয়াইট বোর্ড কিংবা ব্ল্যাক বোর্ড, নির্দেশক দণ্ড, এইগুলো হচ্ছে সাধারণ উপকরণের মধ্যে কিন্তু পড়ে। তাহলে বিশেষ উপকরণ বলতে আমরা কি বুঝবো, বিশেষ উপকরণ বলতে বোঝায় যেটা আমরা এইগুলো ছাড়াও আর অন্য কোন বিষয়গুলোকে নিয়ে আমরা পাঠ্য বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপিত করতে পারি। ধরো আমি অধঃক্ষেপণ পড়াচ্ছি, অধঃক্ষেপণ ও বৃষ্টিপাত। তাহলে আমি যদি একটা বৃষ্টিপাতের চিত্র যদি আমরা অঙ্কন করতে পারি, সেটা যদি একটা চার্টের মাধ্যমে আমি যদি অঙ্কন করে দেখাতে পারি, তাহলে সেটা হবে কি কি বিশেষ উপকরণ। তখন সেটা হলে চিত্র কিংবা চার্ট হবে। তাহলে চার্ট কিংবা চিত্র সেইগুলো হবে বিশেষ উপকরণ। তাহলে এটা কিভাবে প্রস্তুত করবে, যে টপিকটা, যে বিষয়টা তুমি পড়াতে যাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু এই চার্ট কিংবা মডেল কিংবা চিত্র তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে এটাই হচ্ছে কি সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। কি উপকরণ, শিক্ষা সহায়ক উপকরণ। অর্থাৎ শিক্ষার্থীদের সাহায্যে যে উপকরণ তৈরি করা হয়, বা কোনো শিক্ষক শ্রেণীকক্ষে পড়ানোর জন্য যে বিষয়টা উপস্থাপন করতে চলেছে সেই সম্পর্কিত কিছু চিত্র যদি উপস্থাপন করে শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তুকে বোঝানোর জন্য আমরা আনি, তখন কি হয়, শিক্ষার্থীরা সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারে। তাই শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় সাধারণ উপকরণের পাশাপাশি বিশেষ উপকরণ কিন্তু ব্যবহার করে। বুঝতে পারছো? তাহলে শিক্ষা উপকরণ নির্বাচন ও প্রশিক্ষণের বিষয়টা কি। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট। তাহলে শিক্ষণ নকশার পরবর্তী যে স্টেপটা আমরা আলোচনা করব, স্টেপ নাম্বার 5, শিক্ষণ কৌশল। অর্থাৎ শিক্ষণ কৌশল মানে কি, যে আমি কিভাবে বিষয়বস্তুটাকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব, কিভাবে শিক্ষার্থীদের উপস্থাপন করব, কি উপস্থাপন করব বিষয়বস্তুটা। দেখো আমি বিষয়বস্তু কি নিয়েছিলাম, যে অধঃক্ষেপণ ও বৃষ্টিপাত। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই অধঃক্ষেপণ এবং বৃষ্টিপাতটা যখন তোমরা পড়বে
বিষয়টা ভালো করে দেখবে, দেখবে আমরা কতগুলো পার্টে তাকে ভাগ করতে পারি। শিখন ক্ষেত্র মানে আমি ধরো একটা পার্ট নিলাম অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ এই একটা পার্ট নিলাম, এটাকে আমি 1 নম্বর পার্ট বললাম। এই অধঃক্ষেপণ বিষয়টা কি, সেইটা আমি কিভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করব, কি কৌশলে উপস্থাপন করব, অর্থাৎ আমার টিচিং মেথডটা কি হবে। দেখো বন্ধুরা, টিচিং মেথড কিন্তু অনেকগুলো হয়। আমরা আগে ক্লাসে আমরা জেনেছি, আমরা বলেছি যে সেখানে আলোচনা পদ্ধতি হতে পারে, বক্তৃতা পদ্ধতি হতে পারে, প্রতিপাদন পদ্ধতি হতে পারে, প্রশ্ন উত্তর পদ্ধতি হতে পারে। তাহলে এই কতগুলো পদ্ধতি আছে যার মাধ্যমে একজন শিক্ষক তার বিষয়বস্তুকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে পারে। তাহলে এই যে অধঃক্ষেপণ লিখলাম আমি, এই অধঃক্ষেপণ বিষয়টাকে শিক্ষক মহাশয় কিভাবে শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবে তোমরা বলো। তাহলে আমি এই যে বলছি যে অধঃক্ষেপণ হলো কি, যে অধঃক্ষেপণ মানে কি, পড়ে যাওয়া, অর্থাৎ উপর থেকে নিচে পড়ে যাওয়া। তাহলে বৃষ্টিপাত কি, উপর থেকে নিচে পড়ে। তাহলে যখন এই অধঃক্ষেপণ বিষয়টাকে আমি আলোচনা করব, কিসের মাধ্যমে আলোচনা করতে পারি, আমি বক্তৃতা পদ্ধতির মাধ্যমে আলোচনা করতে পারি। তাহলে আমি এখানে প্রাসঙ্গিক কৌশলে কি লিখবো, যে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তুটা বোঝানোর জন্য কি, এই অধঃক্ষেপণ বিষয়টা বোঝানোর জন্য কি বক্তৃতা পদ্ধতির মাধ্যমে বললেন, কিংবা আরো বিষয় যদি থাকে সেটা আলোচনা পদ্ধতির মধ্যে বলতে পারি। তাহলে এইভাবে আমি একটা শিখন ক্ষেত্র অধঃক্ষেপণ করলাম। তারপরে কি বললাম, যে অধঃক্ষেপণের শ্রেণী বিভাগ, সেটা একটা পাঠ করলাম। তারপরে কি কি লিখলাম, যে বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। তাহলে এই বিষয়গুলো আমি কি করি, অঙ্কন করে দেখাতে পারি। ধর কেউ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ এখানে লিখলো, কেউ 3টা বৃষ্টিপাত আমরা জানি। কি কি বৃষ্টিপাত, একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত আমরা জানি, একটা ঘূর্ণবাদ বৃষ্টিপাত, একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। যখন আমরা এই শৈলক্ষেপ বৃষ্টিপাতটাকে এরকম সুন্দর করে এঁকে দেখাবো, এইভাবে যখন দেখাবো, তখন কি হবে, তখন যখন আমি দেখাবো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে প্রতিপাদন পদ্ধতি। যখন আমরা চার্ট, কোনো ছবি বা ব্ল্যাকবোর্ডে কোনো কিছু বিষয় দেখে আমরা শিক্ষার্থী উপস্থাপন করব, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় প্রতিপাদন পদ্ধতি। অর্থাৎ শিক্ষা বন্ধুরা মনে রাখবে যে যখনই আমরা চার্ট দেখে পড়াবো, যখনই চিত্র দেখে পড়াবো, কোনো বিষয়কে বোঝাবো, তখন সেটা হচ্ছে প্রতিপাদন পদ্ধতি। এই যে আমি তোমাদেরকে পুরো বিষয়টা একটা বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, অর্থাৎ কি আমি কিসের মাধ্যমে ইউজ করছি, এখন প্রতিপাদন পদ্ধতি। যখন বোর্ড না দেখিয়ে শুধুমাত্র বলছি, তখন আমি কি আলোচনা পদ্ধতি করছি, বক্তৃতা পদ্ধতি ইউজ করছি। তাহলে এইভাবে প্রত্যেকটা বিষয়কে ছোট ছোট ভাগে ভাগ করে সেইগুলোকে কিভাবে আমি তোমাদের কাছে বা শিক্ষার্থীরা যে উপস্থাপন করবে, সেগুলোকে বলা হয় কি কৌশল, অর্থাৎ টিচিং মেথড। সেগুলো প্রাসঙ্গিক কৌশল। এই প্রাসঙ্গিক কৌশলগুলো কোন কোন ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে, সেই বিষয়টাকে এই স্টেপের মাধ্যমে আমি আলোচনা করলাম। শিখন নকশার ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। চলে এসেছি আমরা শিখন নকশার স্টেপ নম্বর 6। সেখানে আমরা কি দেখব, মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশা বলতে আমরা কি বুঝি, মূল্যায়ন বলতে আমরা কি বুঝি, আমরা বলেছিলাম যে কোনো বিষয় যখন উপস্থাপন করছি বা কোনো কাজ করছি, যখন সবসময় শেষে আমরা সেটার কিছু জাজমেন্ট করি, কি হচ্ছে, কি পাবো, কিভাবে করব, যদি কোনো ভুল হয়ে থাকে ইত্যাদি বিষয়গুলোকে জানার জন্য আমরা কি করি, জাজমেন্ট করি, ঠিক আছে তো, বা ইভালুয়েশন করি বা ইভালুয়েট করি। সেটাকে বলছি কি মূল্যায়ন নকশা। তাহলে আমরা কিসের নকশা করবো, শিখন নকশার মূল্যায়ন নকশা করবো। কিভাবে, যে শিক্ষা আমরা তো এতদিন কি কি দেখলাম, যে আমরা শিক্ষা উপকরণ ব্যবহার করলাম, আমরা প্রাসঙ্গিক কৌশল, বিভিন্ন কৌশল ব্যবহার করলাম। তারপরে যে বিষয়টা আমরা উপস্থাপন করছি বা যে বিষয়টা উপস্থাপনের জন্য এত কিছু কর্মকাণ্ড করছি, সেই বিষয়টাকে জানানোর কোনো শিক্ষার্থীরা কতটা পরিমাণে শিখতে পারছে, তাদের কি রকম তাদের উপর প্রভাব পড়ছে, সেইটা জানার দরকার কিন্তু একজন শিক্ষক মহাশয়। অর্থাৎ শ্রেণীকক্ষে শুধুমাত্র শিক্ষক তার কোনো বিষয় পড়াতেই থাকবে, বোঝাতেই থাকবে, আলোচনা করতে হবে, এই বিষয় নয়। শিক্ষার্থীদের এই বিষয়ে মনোযোগ আকর্ষণ করার জন্য কিন্তু কিছু ব্যবস্থা তাকে করতে হবে। তাহলে শিক্ষার্থীরা কিভাবে মনোযোগ আকর্ষণ করতে পারবে, কাদের, শিক্ষক মহাশয় কিভাবে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা পড়াতে পড়াতে কোনো ছবি দেখাতে পারি, বা কোনো পড়ানোর সময় কোনো গল্পের অবতারণা করতে পারি। এইভাবে শিক্ষার্থীরা মনোযোগিত হবে কার প্রতি, পাঠ্য বিষয়ের প্রতি। অর্থাৎ শিক্ষক মহাশয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ শিক্ষার্থীদের পাঠে মনোযোগের বিষয়টিকে লক্ষ্য রাখা। শুধু মনোযোগ নয়, তাদের মধ্যে প্রেরণা স্তর জাগানো ইত্যাদি বিষয়গুলোও কিন্তু
খুবই দরকার। তাহলে গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখব যে শিক্ষার্থীদের কাছে কিভাবে তারা মনোযোগ আকর্ষিত হচ্ছে, অর্থাৎ শিক্ষক মহাশয়ের কাজ হবে এই গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে তার দিকে মনোযোগিত হওয়া, তাদের প্রতি প্রশ্নস্তর জাগানো। দ্বিতীয়, কর্মসমাপ্তিকালীন মূল্যায়ন। এই কথাটার টার্মের সাথে আমি বুঝে নিয়েছি কর্মসমাপ্তি মানে কি, সমস্ত কাজ কমপ্লিট, তারপর আমরা মূল্যায়ন করব। তারপর আমরা মূল্যায়ন কি করব, যেহেতু এটা পড়াশোনার বিষয়, অধীত বিষয়, বোঝার বিষয়, এখানে আমরা কিসের মাধ্যমে মূল্যায়ন করতে পারি? তোমরা দেখেছো প্রত্যেক ক্ষেত্রে আমরা টেস্ট পরীক্ষা নিই, আমরা ফাইনাল পরীক্ষা নিই, আমরা ইউনিট টেস্ট নিই, নানা রকম টেস্ট নিই। তাহলে এখানে হচ্ছে টেস্টটা কিসের মাধ্যমে নিই? প্রশ্নপত্রের মাধ্যমে নিই। আমরা কিছু প্রশ্ন, সিলেক্টেড প্রশ্ন করি, সেটা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি, শিক্ষার্থীরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে, তাদের উত্তর দেওয়ার উপর নির্ভর করে আমরা তাদেরকে মূল্যায়ন করি। তাহলে এখানে কর্মসমাপ্তিকালীন মূল্যায়ন ক্ষেত্রে আমরা একটা কর্মপত্র তৈরি করব। কর্মপত্র মানে কি, যে কাজ, কি কাজ দেবো? শিক্ষার্থীদের কিছু প্রশ্ন দেব, যেটা সে বাড়ি থেকে বা তাদের বিদ্যালয়ে আসায় সমস্ত বন্ধুদের পেয়ার গ্রুপের সঙ্গে আলোচনা করে সেই উত্তরপত্রটা রেডি করতে পারে। তাহলে কর্মপত্র কি হবে? যে বিষয়টা আমি পড়িয়ে গেছি তার উপর ভিত্তি করে আমাকে কর্মপত্রটা তৈরি করতে হবে। যেমন অধঃক্ষেপণ কাকে বলে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, 16 থেকে বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এভাবে আমরা গোটা 10 প্রশ্ন আমরা কিন্তু এই কর্মপত্রে রাখতে পারি। তাহলে এইভাবে আমরা মূল্যায়ন নকশাটা তৈরি করব। বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই বিষয়টা? ওকে, তাহলে একদম আমরা এই পাঠে একদম সর্বশেষ পয়েন্টটা নিয়ে আলোচনা করব। দেখো, সর্বশেষ পয়েন্টটা যে সবসময় কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু নয়, অনেক সময় কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে। তবে আমরা জানি যে কোনো বিষয় যখন আমরা শিক্ষার্থীদের কাছে একজন শিক্ষক উপস্থাপিত করে, তখন সমস্ত শিক্ষার্থীরা কিন্তু সেই বিষয়টা সহজভাবে বুঝতে পারে না। তখন আমাদের কি করতে হবে বলতো? সেই শিক্ষার্থীকে জিজ্ঞেস করতে হয় যে দেখো তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না। শিক্ষার্থীরা সহজভাবে বলবে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না। তখন আমরা কি করি? তখন ওই বিষয়টাকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, বা ভাবি যে একে কোন ভাবে বা কোন পদ্ধতিতে বোঝালে এই বিষয়টা সে অতি সহজেই বুঝতে পারে। সেই টপিকটার নাম হচ্ছে কি, যে সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়। সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় মানে কি? দুর্বলতা কথার অর্থ কি? শিক্ষক মহাশয় যে বিষয়টা বোঝাতে চেয়েছেন সেটা সবসময় সে বুঝতে পারেনি, বা কোনো বিষয় তার মধ্যে সে বুঝতে পারেনি বা তার অসুবিধা হয়েছে। তাহলে শিক্ষক মহাশয় কি করবে? তাকে সেই দুর্বলতার ক্ষেত্রটাকে আইডেন্টিফিকেশন করবে, যে কোন ক্ষেত্র। ধরো আমার যে বিষয়টা আমি এখানে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম যে অধঃক্ষেপণ ও বৃষ্টিপাত, কোন শিক্ষার্থী বললো স্যার আমি বৃষ্টির ছায়া অঞ্চলটা বুঝতে পারলাম না। তাহলে এই দুর্বলতার ক্ষেত্রে আমি এখানে লিখে দেবো কি, বৃষ্টির ছায়া অঞ্চল। লিখলাম এটা দুর্বল ক্ষেত্র। তাই এটা কিভাবে বুঝাবো আমি? তখন শিক্ষক মহাশয় বোর্ডে কি করে এই বৃষ্টির ছায়া অঞ্চলের কিন্তু একটা ছবি অঙ্কন করে, যেটা বলে যে এইভাবে বৃষ্টিপাত এই ঢালে হয়ে থাকে, পরবর্তী ঢালে হয়ে থাকে, পরবর্তী এখানে জলীয় বাষ্প না থাকার ফলে পরবর্তীকালে যখন এই পাশে বায়ুটা প্রবাহিত হয়, সেখানে জলীয় বাষ্প না থাকার জন্য এই অঞ্চলটা কিন্তু খুব একটা প্রায় বৃষ্টি হয় না, বা খুব সামান্য পরিমাণে বৃষ্টি হয়। এর সাপেক্ষে কিন্তু বৃষ্টিটা খুবই কমই হয়। তাই এই অংশটাকে আমরা বলবো রেন শ্যাডো এরিয়া। কি বলবো? রেন শ্যাডো এরিয়া, অর্থাৎ বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে এটা যখন আমি ঘুরে বোঝালাম তাকে সুন্দরভাবে, তখন কি শিক্ষার্থীরা সহজেই সেই বিষয়টা সে বুঝতে পারলো। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতার ক্ষেত্র কোনটা? বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে বন্ধুরা তোমরা যখন কোনো বিষয়ে পাঠ লেসন প্ল্যান করবে বা লার্নিং ডিজাইন করবে, সেখানে তোমরা কিন্তু এই সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় বিষয়টা কিন্তু অবশ্যই রেখো। ওকে, ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকে আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে লার্নিং ডিজাইন। এই লার্নিং ডিজাইন বিএড এর সেকেন্ড সেমিস্টারে সবাইকে করতে হবে কম্পালসারি, এবং পরবর্তী ধাপে যখন তোমার থার্ড সেমিস্টারে যাবে সেখানেও কিন্তু তোমাকে এরকম লার্নিং ডিজাইন প্রত্যেকটা বিষয়ের উপর প্রায় 60 কপি কিন্তু বানাতে হবে। তাই লার্নিং ডিজাইনিং শেখাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। অথবা তোমার যখন পরবর্তীকালে যখন শিক্ষক হবে তখন তোমার কিন্তু লার্নিং ডিজাইন মনে মনে প্ল্যান করে দেবে যে আমি কিভাবে শ্রেণীকক্ষে বিষয়টাকে উপস্থাপন করব।
তাহলে বন্ধুরা বুঝতে পারলে তো আমি মোটামুটি ভাবে ভূগোল বিষয়ক নিয়ে এই লার্নিং ডিজাইনটা আমি তোমাদের তৈরি করে দেখালাম। যদি তোমাদের প্রয়োজন হয় এছাড়া অন্যান্য বিষয়ের কোনো লার্নিং ডিজাইন আমার দিকে করে দেখান, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি সাহায্য মতো এভাবে একটা লার্নিং ডিজাইন বানিয়ে তোমাদের কাছে উপস্থাপন করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে আরো অন্যান্য বিএড এর অন্যান্য প্র্যাকটিক্যাল সম্পর্কে তথ্য জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। টাটা, বাই বাই।